কোকিল কণ্ঠীর অন্তিম যাত্রা। লতা মঙ্গেশকর আক্রান্ত হয়েছিলেন করোনায়। সুরের রানীকে হারিয়ে শোকের সাগরে বিশ্ব সঙ্গীতের দরবার। এই রিপ্লেসমেন্ট হবে কিনা বলতে পারছি না। খুবই দুঃখজনক, আমরা তার কণ্ঠ অনেক মিস করব। উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। उन्होंने अपने स्वरों से हिंदुस्तान में ही नहीं तो पूरे दुनिया में भारत का नाम एक प्रकार से ऊंचाई पर पहुंचाया था। ভারত জুড়ে 2 দিনের রাষ্ট্রীয় শোক। পশ্চিমবঙ্গে কাল অর্ধ দিবস ছুটি। শোক বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরও। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সার্চ কমিটির প্রথম বৈঠক বিকেলে। কমিটি নিয়ে বিএনপির হতাশা। সমালোচকরা স্বাধীন কমিশন চায় না বলছে আওয়ামী লীগ। রাজধানীতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেয়া হচ্ছে করোনার টিকা। সন্ধ্যায় ভাসমান মানুষ পাবেন 1 ডোজের জনসনের ভ্যাকসিন। খালি জায়গা 1 লাখ টাকা, টিনের ঘর 4 থেকে 5 লাখ। খাস জমি দখল করে করাইল বস্তিতে কোটি টাকার আবাসন ব্যবসা। নেতৃত্বে রাজনৈতিক দলের নেতাকর্মী। তুরাগ নদে আটকে ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ। অবৈধ দখলদারদের বাধায় থমকে গেছে নির্মাণযোগ্য। আইনের আশ্রয় নিয়েও মেলেনি সমাধান। প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে কিংবদন্তি এই শিল্পীর। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও। কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন বন্ধু পরিজন ও শুভাকাঙ্ক্ষীরা। গেল 11 জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন লতা। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শনিবার তার স্বাস্থ্যের অবনতির কথা জানান চিকিৎসকরা। দীর্ঘ 27 দিন হাসপাতালে লড়াই শেষে রোববার জীবন প্রদীপ নিভে যায় লতার। स्वर्गीय लता मंगेशकर जी हमारे देश के संगीत युग का एक इतिहास था। पूरे दुनिया में भारत का नाम एक प्रकार से ऊंचाई पर पहुंचाया था। अनेक भाषाओं में उन्होंने गाने गाए हैं और विश्व का रिकॉर्ड उन्होंने पूरा एक प्रकार से विश्व का रिकॉर्ड तोड़ा है। লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ভারত। ঘোষণা করা হয়েছে 2 দিনের রাষ্ট্রীয় শোক। সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লতার মৃত্যুকে দেশের বিরাট শূন্যতা আখ্যা দিয়ে গভীর শোক জানিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলিউড সিনেমার হাজারো গানে কণ্ঠ দেয়া এই শিল্পীর প্রয়াণে শোকার্ত বলি তারকারাও। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি ক্রিকেট তারকা ও ক্রীড়াঙ্গনের মানুষ শোক জানিয়েছেন গুণী এই শিল্পীর মৃত্যুতে। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে লতা মঙ্গেশকরের শেষকৃত্য। ওমর ইনান, সময় সংবাদ। এদিকে সুরের রানী লতা মঙ্গেশকরের মৃত্যুতে পশ্চিমবঙ্গে কাল অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। সারা ভারতের মতো গোটা বিহুল পশ্চিমবঙ্গের শিল্পী, রাজনৈতিক সহ সাধারণ মানুষ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সোমবার দুপুর 2টার পর থেকে সরকারি বেসরকারি অফিস, কোর্ট কাচারি বন্ধ থাকবে। জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। বাংলা চলচ্চিত্রে লতা মঙ্গেশকরের অবদানে তার প্রতি পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় সম্মান এইভাবেই প্রকাশ করা হবে। সেই সঙ্গে আগামী 15 দিন ক্লাবে ক্লাবে, পাড়ায় পাড়ায় সরকারি অনুষ্ঠানে বাজবে লতার সুরেলা কণ্ঠের সঙ্গীত। তিনি চলে গেলেন, কিন্তু তাঁর কীর্তি, তাঁর যে কণ্ঠ, এই রিপ্লেসমেন্ট হবে কিনা বলতে পারছি না, কেন ওনার গান শুনেই বড় হয়েছে। গোটা বিশ্বের মতো রোববার সকালে সুর সম্রাজ্ঞীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোকে মুহ্যমান পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, সুশীল সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষও। খুবই দুঃখের, আমরা সবাই এটার জন্য শোকান। ওরকম আর সিঙ্গার আমরা কোনোদিন পাবো না, কোনো শতাব্দীতেও পাবো না। অনেকেই আবার তাৎক্ষণিকভাবে মেলোডি অফ কুইন্স বা
মেলোডি অফ কুইন্সের প্রতি শ্রদ্ধা জানাতে বাঁধানো ছবি বসিয়ে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। সাত ভাই চম্পা, জাগরে জাগো, আমি যে কে তোমার, বড় শূন্য শূন্য দিন, মঙ্গল প্রদীপ জেলে, ও আমার ময়নাগো, এমন অসংখ্য বাংলা গান গেয়েছেন লতা। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষার মতোই বাংলাতেও গেয়েছেন ১৮৭টি গান, যার মধ্যে প্রায় সব গানই হৃদয়ে ছুঁয়ে যাওয়া। সরস্বতী পুজোর পরদিন যখন দেবী বিসর্জন হয়, ঠিক সেদিনই প্রয়াত হলেন সরস্বতীর বরকন্যা লতা মঙ্গেশকর। অনেকেই আবেগতাড়িত হয়ে বলছেন, দেবীর সঙ্গেই বিসর্জন হয়ে গেলেন আরেক গানের দেবী সরস্বতী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ব্রত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে কিছুক্ষণের মধ্যেই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন। আপনি জানেন যে বিকেল 4টের সময় শিবাজি পার্কে যে সর্বসাধারণের জন্য প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের দেহ রাখা হবে সেখানে, এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা জানানোর পরই কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। ইতিমধ্যে সেই প্রস্তুতি চলছে। মুম্বাই সরকার, রাজ্য সরকার এই প্রস্তুতি সম্পন্ন করছে। এর আগে ভারতীয় সময় দুপুর 12টার সময় লতা মঙ্গেশকরের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। আপনি জানেন যে ব্রিচ ক্যান্ডি যে হসপিটাল, সেখান থেকে তার বাড়ি, নিজের যেখানে থাকতেন তার 1.5 কিলোমিটার দূরে, সেখানে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে তার পরিবারের লোকজন রয়েছেন সেখানে, তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন, এবং সেখান থেকে কিন্তু স্থানীয় সময় বিকেল 3টের সময় নিয়ে যাওয়া হবে শিবাজি পার্কে। এবং শিবাজি পার্ক যেমন একটি পার্ক এবং সেরকমই একটি মহাশ্মশানও, সেখানে ছোটা পর্যন্ত তাকে রাখা হবে, তার মরদেহ রাখা হবে, এবং তারপরে কিন্তু হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্যানুষ্ঠান শুরু হবে, এবং গোটাটাই কিন্তু কোভিড প্রটোকল মেনে করা হবে। আপনি জানেন যে 11ই জানুয়ারি দক্ষিণ ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিউমোনিয়া নিয়ে ভর্তি হন 92 বছর বয়সের সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। প্রায় 28 দিন তিনি সেখানে ভর্তি ছিলেন, এবং তার মাঝখানে কিন্তু তাকে তার সংক্রমণ হয়, এবং সেই করোনা সংক্রমণে গতকাল রাত থেকে তার অবস্থার অবনতি হয়, এবং তাকে নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশন, এবং শেষ পর্যন্ত আজকে স্থানীয় সময় সকাল 8:12 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনি জানেন যে এই সুর সম্রাজ্ঞীর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে দুদিনের শোক করা হয়েছে, এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গ জুড়েও আগামীকাল থেকে কিন্তু অর্থ দিবসে ছুটি ঘোষণা করা হয়েছে, এবং রাষ্ট্রীয় শোকের যেরকমটি হয় পতাকা অর্ধনমিত রাখা হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই করা হবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন গণমাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের যে রাজ্য স্তরে সর্বোচ্চ পুরস্কার সেটি দেওয়ার প্রস্তুতি চলছিল লতা মঙ্গেশকরকে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি পশ্চিমবঙ্গে আসতে পারেননি, এবং বিশেষ করে চলমান কোভিড মহামারীর কারণে কিন্তু পশ্চিমবঙ্গে আসতে পারেনি। সুতরাং তার এই আক্ষেপটি রয়েছে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, আগামী 15 দিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু লতা মঙ্গেশকরের গান পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, সরকারি এবং বেসরকারি অনুষ্ঠানগুলোতে বাজানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যের বিভিন্ন ক্লাবে কিন্তু এই লতা মঙ্গেশকরকে স্মরণ করার জন্য নানা রকম অনুষ্ঠানের যে কর্মসূচি নিয়েছে। এর আগে যেটি আমার প্যাকেজে সেটি দেখা হয়েছে যে পশ্চিমবঙ্গে কিন্তু একটি শোকের মাতম তৈরি হয়েছে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিপ্রেমী সাধারণ মানুষের মধ্যে। সেই শোকের মাতমটা আপনি জানেন যে গতকাল সরস্বতী পুজো ছিল, আজকে সরস্বতী পুজোর বিসর্জন। এই জীবন্ত এক সরস্বতীর বিসর্জনের খবরে স্বাভাবিকভাবেই কিন্তু একটি শোকের আবহ গোটা ভারতের মতো পশ্চিমবঙ্গে বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে গোটা ভারতের যে শোকের আবহ লতা মঙ্গেশকরের মৃত্যুতে, আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ তথ্য। ভারত থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। অন্য প্রসঙ্গ, রাজধানীর কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেয়া হচ্ছে করোনা টিকা। পর্যায়ক্রমে সারা দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে সন্ধ্যায় ভাসমান ছিন্নমূলদের দেওয়া হবে জনসনের 1 ডোজ টিকা। ভ্যাকসিনেশন কার্যক্রমে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। সাধারণ শিক্ষার্থীদের পর রোববার থেকে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের শুরু হলো টিকাদান কর্মসূচি। মিরপুর জামিয়া সিদ্দিকা মহিলা মাদ্রাসায় শুরু হয় এই কার্যক্রম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে যে নিজের প্রতিষ্ঠানে সরকার আমাদের জন্য এত সুবিধা দিছে। আলহামদুলিল্লাহ, সুস্থ সবলভাবে আমরা যেহেতু টিকাটা দিতে পারছি, আল্লাহর কাছে এতটুকু শুকরিয়া। পরে আরও একটি কেন্দ্রে এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। টিকা নিতে পেরে উচ্ছ্বাসিত এসব কওমি শিক্ষার্থীরা। আমরা টিকা দিতে পারলাম
জন্য সরকারকে ধন্যবাদ এবং শুকরিয়া। ওই মাদ্রাসাগুলোতেও মানে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে, এতে আমরা খুবই আনন্দিত। টিকা দিতে পারলাম, এই জন্য আমরা অনেক সন্তুষ্ট। এখন আমাদের মাদ্রাসা খোলা হয়েছে আর আমরা নিশ্চিন্তে দিয়ে লেখাপড়া করতে পারতেছি। প্রথম দিনে লক্ষ্যমাত্রা প্রায় 600 শিক্ষার্থী। পর্যায়ক্রমে দেশের সব কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষক হিসাবে নিজেরও টিকা নিয়েছে এবং আমাদের যারা ছাত্র শিক্ষার্থী রয়েছে তারা পারিবারিকভাবে অনেকে টিকা নিয়ে নিয়েছে। যদি অনাগ্রহী বা উৎসাহী না হতো তাহলে তো এই কার্যক্রমে তারা জড়িত হতো না বা আমরা হতাম না। শেষ ধাপে সারা দেশে বাদ পড়া সবাইকে খুঁজে বের করে টিকাদান কার্যক্রমের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে। 12 থেকে 18 বছরের কওমি শিক্ষার্থীরা পাবেন ফাইজারের টিকা, আর 18 বছরের বেশি হলে মিলবে সিনোভ্যাক্সের টিকা। আজকে আমরা দুটো মাদ্রাসায় দিচ্ছি, পর্যায়ক্রমে আমাদের একটা তালিকা করা হয়েছে এবং ঢাকার বাইরেও এই তালিকাটি তৈরি করা হচ্ছে। এই কার্যক্রম চলতে থাকবে। এদিকে রোববার রাত থেকে রাজধানীর প্রায় 2,85,000 ভাসমান জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে মাঠে নামবে স্বাস্থ্য বিভাগ। তাদের দেয়া হবে জনসনের 1 ডোজের টিকা। আমরা এই জন্যই এই কার্যক্রমটা আসলে সন্ধ্যাবেলায় করব, যখন যেখানে যে ঘুমাতে যায় সেই জায়গাটি দিয়ে করা হবে এবং এদের জন্য আমরা একটি 1 ডোজের যে টিকাটি রয়েছে জনসন অ্যান্ড জনসন সেটাই নির্দিষ্ট করেছি। বাইরে 1,41,26,000 শিক্ষার্থীকে প্রথম ডোজ করোনা টিকা। লিমন, সময় সংবাদ, ঢাকা। উত্তরের জেলা রাজশাহীতে বেড়েই চলেছে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, গতকাল রাজশাহীতে করোনা সংক্রমণের যে হার তা 18% ছিল, আজ তা বেড়ে দাঁড়িয়েছে 33%-এর উপরে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 2 জন করোনা ওয়ার্ডে মারা গেছেন। তারা 2 জনই উপসর্গ নিয়ে মারা যান এবং 2 জনই কিন্তু রাজশাহী জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেছেন যে করোনা ওয়ার্ডে যারা মারা যাচ্ছেন তাদের অধিকাংশই কিন্তু টিকা গ্রহণ করেননি, এই জন্য টিকা নেওয়ার বিকল্প নেই এমনটি আসলে তিনি বলছেন এবং সাধারণ মানুষকে এখনও যারা টিকা নেননি তাদেরকে কিন্তু টিকা নেওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। এছাড়াও রাজশাহী মেডিকেল ও কলেজের যে 2টি আরটিপিসিআর ল্যাব রয়েছে সেখানে সবশেষ 307 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনার মধ্যে থেকে 103 জনের করোনা পজিটিভ হয়েছে, শতকরা যা 33%-এর উপরে বলে জানানো হয়েছে। পাশাপাশি আমরা যদি বলি যে গত কয়েকদিন ধরেই কিন্তু করোনার যে সংক্রমণ কখনো বাড়ছে কখনো কমে আসছে। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল কমবে মৃত্যুর যে পরিমাণ সেটিও কিন্তু অনেকাংশেই কমে আসবে বলে তিনি মনে করেন। তো সব মিলিয়ে আসলে সাধারণ মানুষ, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা যথাসাধ্য স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন এই করোনা সংক্রমণ ঠেকাতে। যেমন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম যাদের করোনা আক্রান্ত হয়েছিল তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলা হচ্ছিল, তবে এই ক্ষেত্রে ওমিক্রনের ক্ষেত্রে সেটি দেখা যাচ্ছে না। সেই জন্য মানুষের মধ্যে এক ধরনের অসচেতনতা কাজ করছে, এই জন্য করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে করোনার সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। নির্বাচন কমিশন গঠনে নতুন সার্চ কমিটি গঠনের একদিনের মাথায় বিকেলে প্রথমবার বৈঠকে বসছেন কমিটির সদস্যরা। কমিটি নিয়ে আজও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। নবগঠিত সার্চ কমিটি আওয়ামী লীগ গ্রহণযোগ্য বললেও এই প্রক্রিয়ায় নিরপেক্ষ কমিশন গঠন সম্ভব নয় বলে অভিযোগ বিএনপির। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি। শনিবার এই সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করে সরকার। আইন অনুযায়ী এই কমিটি কমিশন গঠনে 10 জনের নাম প্রস্তাব করবেন, সেখান থেকে বাছাইকৃতদের নিয়ে গঠিত হবে নির্বাচন কমিশন। নবগঠিত সার্চ কমিটি রোববার প্রথম বৈঠকে বসবেন। এদিকে সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই কমিটির সবাই আওয়ামী ঘরানার মানুষ, এই কমিটি দিয়ে নিরপেক্ষ কমিশন গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন রিজভী। পরীক্ষিত আওয়ামী লীগ পরিবার দ্বারা আরেকটি নীল নকশার ভোট ডাকাতির নির্বাচন কমিশন গঠন করতে নিখাদ আওয়ামী লীগের চেতনার মানুষদের অনুসন্ধান করাই এই সার্চ কমিটির অভীষ্ট লক্ষ্য। জনগণ বিশ্বাস করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের দাবি নির্দলীয় সরকার গঠনের পর
সেই সরকার নির্বাচন কমিশন গঠন করবে। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সার্চ কমিটি নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন তারা স্বাধীন কমিশন চান না। সার্চ কমিটি গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেন হানিফ। আমরা মনে করি যে সার্চ কমিটি নিয়ে কারোর নেতিবাচক কথা বলার কোনো সুযোগ নেই। সার্চ কমিটির দায়িত্ব হচ্ছে বিভিন্ন দল থেকে প্রাপ্ত নামগুলো নিয়ে সেগুলো যাচাই বাছাই করে একটা ভালো কমিশন গঠন করা। এটা একটা সাংবিধানিক ধারাবাহিক প্রক্রিয়ার একটা অংশ। এটা নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করে মূলত আসলে আমাদের স্বাধীন নির্বাচন ব্যবস্থার প্রতি তাদের আগ্রহ নেই বা স্বাধীন নির্বাচন ব্যবস্থা যারা বিশ্বাস করে না, তাদের মধ্যে থেকে এরকম নেতিবাচক কথাবার্তা চলে আসছে। আগামী 15 দিনের মধ্যে 10 জনের নাম প্রস্তাব করার নিয়ম থাকলেও গঠিত সার্চ কমিটি সময় পাচ্ছেন 7 কার্যদিবস। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সার্চ কমিটির প্রথম বৈঠক বিকেল 4:30টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, মৌটুসী, বিকেল 4:30টায় জাজেস লাউঞ্জে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রথম বৈঠক। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে যিনি সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান তিনি রয়েছেন, হাইকোর্টে রয়েছেন। এখন বাকি যে সদস্যরা রয়েছেন 5 জন সদস্য, তাদের মধ্যে কেউ কিন্তু এখনও এসে উপস্থিত হননি। কারণ হচ্ছে যে এখনও প্রায় 2 ঘন্টা সময় বাকি রয়েছে। আর এই দায়িত্ব নেওয়ার পরই সার্চ কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন যে খুব দ্রুতই তিনি বৈঠক করবেন এবং বৈঠকে আসলে কর্ম পরিকল্পনা তিনি ঠিক করবেন। সেই হিসেবেই আজকে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু হাতে আর মাত্র 9 দিন সময় রয়েছে, এই 9 দিন সময়ের মধ্যেই রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার 2 জন এবং অন্যান্য কমিশনার 8 জন, এই 10 জনের নাম কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করতে হবে এবং সেখান থেকেই 5 জন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ 5 জন নাম নির্ধারণ করবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং সেই কমিশনের অধীনেই কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই হচ্ছে আইনি প্রক্রিয়া। যদিও 15 দিন সময় তারা পাচ্ছেন, আইনে 15 দিন সময় বেঁধে দেওয়া আছে যে 15 দিনের মধ্যেই সার্চ কমিটি 10 জনের নাম প্রস্তাব করবেন। কিন্তু যেহেতু আমরা দেখেছি যে গতকালকেই প্রজ্ঞাপন আকারে সার্চ কমিটি গঠন করা হয়েছে, সেই কারণে তাদের হাতে সময় কিন্তু 10 দিনই রয়েছে। আর যেহেতু আজকে বিকেল বৈঠক হবে এবং আজকে বিকেলের বৈঠকেই মূলত নির্ধারিত হবে যে কর্ম পরিকল্পনা কি হবে, কিভাবে এই 10 জনের নামটি তারা খুঁজে বের করবেন এবং সেই প্রক্রিয়াটি কি হবে সেটি নিয়ে মূলত আজকে বৈঠক রয়েছে। আর সার্চ কমিটি নিয়ে আমরা যেটা দেখেছিলাম যে এর আগে যখন রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ হলো, সেই সংলাপেই কিন্তু প্রায় 20টি রাজনৈতিক দল সরকারের কাছে দাবি জানিয়েছিল নির্বাচন কমিশন গঠনে আইন করার জন্য এবং সেই অনুযায়ী সরকার 23 জানুয়ারি সংসদে আইনটি পাশ হয়, নির্বাচন কমিশন গঠনের যে আইন, সেই আইনেই মূলত সার্চ কমিটির বিধানটি রাখা হয়েছে এবং এর আগে 2টি সার্চ কমিটির মাধ্যমেই গত একাদশ এবং 10ম জাতীয় সংসদ নির্বাচনটিও সার্চ কমিটির মাধ্যমে খুঁজে বের করেই নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছিল এবং সেই নির্বাচনের কমিশনের অধীনে নির্বাচনগুলো হয়েছে। এবারও সেই একই বিধান থাকছে এবং আজকে যেহেতু প্রথম বৈঠকে মূলত অনুষ্ঠিত হবে কর্ম পরিকল্পনা কি হবে এবং কিভাবে এই 10 জনের নামটি তারা খুঁজে বের করবেন সেটি নিয়েই কিন্তু বৈঠকটি বসছে বিকেল 4:30টায়। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর সার্চ কমিটির প্রথম বৈঠক নিয়ে। নোটিশে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। সপ্তম ধাপে 137 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম। ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরাও। রাত পোহালেই ভোট গ্রহণ, তাই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের নানা সরঞ্জাম। বড়গাঁও সদর উপজেলার সেনুয়া ও বড়গাঁও ইউনিয়নের 18টি কেন্দ্রে পৌঁছানো হয় ব্যালট বাক্স সহ নির্বাচনী নানা সরঞ্জাম। 2টি ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের 2 জন সহ 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে জেলার সবকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। সোমবার সপ্তম ধাপে দেশের 137টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সরকারি জমি দখল করে গড়ে তোলা হচ্ছে ঘর। সেই ঘর স্ট্যাম্পে লিখে বিক্রি হচ্ছে রাজধানীর করাইল বস্তিতে। এখানে কোটি টাকার ঘর আর জমি বাণিজ্য হয় প্রতি মাসে। টাকার ভাগ পান রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা। তবে ঘটনাটি জানেন না বলে দাবি করেন স্থানীয় কাউন্সিলর। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট।
1990 সালের আগে গুলশানের লেক ঘেঁষে গড়ে ওঠে কড়াইল বস্তি। 1956 সালে টিএনডির নামে 170 একর জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন পাকিস্তান সরকার। সেই বস্তিতেই ঠাঁই হয় মাঝি হানিফ মিয়ার। টিনের ঘরেই আসিল, চাষের বেড়া আসিল, ছালাগাড়া বেড়া আসিল। সরকারি এই জমিতে নদী ভাঙন সহ নিম্ন আয়ের 3 লাখের বেশি মানুষ বসবাস করে। এসব খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষকে ব্যবহার করে টাকা কামানোর মেশিন বানিয়েছে একটি প্রভাবশালী চক্র। সরকারের জমি দখল করে বিক্রি করে দিচ্ছে দলিল স্ট্যাম্পের মাধ্যমে। 5টা রুম আছে, 1,20,000 টাকা করে বিক্রি করলাম। এই এক একজনে নিল, এটার একটা স্ট্যাম্প আছে, স্ট্যাম্পের মধ্যে এটা সই স্বাক্ষর হবে। এমনই এক দলিলে চোখ যাবে যেখানে লেখা রয়েছে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের কাছে 50,000 টাকায় বিক্রি করে দিয়েছে একটি দোকান। যে মনে করেন ঘর বেচে হে লেখে যে আমি এতটা ঘর বেচলাম, এতটা রুম বেচলাম, এত টাকা দাম। দেখা যায় 500 টাকা দিছি, দিলে মনে করেন যে গড়ডানের একটা পজিশন জায়গা দিছে 500-1000 টাকা, তখন আমরা বাসকটি দিয়ে মনে করেন যে গড়ডাই নিছি। কুমিল্লা পট্টি, বেলতলা বস্তি, গোডাউন বস্তি সহ 10টি ভাগের জন্য রয়েছে আলাদা নেতৃত্ব, যেখানে প্রতিদিনই হাত বদল হয় কড়াইল বস্তি। খালি স্থানের দাম 1 লাখ টাকা, ভালো এক রুমের ঘর 2 লাখ এবং দোতলা টিনের ঘরের দাম 4 থেকে 5 লাখ টাকা, যার বিক্রির ভাগ নেন স্থানীয় নেতাকর্মীরা। আমার মতো কয়েকজন পাবলিক আসছে, আর পড়ানো কি কিছু সন্ত্রাস আসলে কিছু টাকা পয়সা দিছে, যে যেমন পাচ্ছে এমন দিয়ে আর বইরা বইরা লইছে। কিন্তু কিভাবে সরকারি জমিতে এমন দখলদারি, এমন প্রশ্নে কাউন্সিলরের দাবি এখনো কোনো অভিযোগ আসেনি তার কাছে, জানেন না কিছুই। কারো এখানে সম্পত্তি বিক্রি করা বা সম্পত্তি দলিল করা এটা বেআইনি। আইনগতভাবে যা হয় আমরা ওই ধরনের কোনো কিছু পাইলে আমরা আদালতের শরণাপন্ন হব। আইনজীবীদের দাবি সরকারের জমি দখল করে স্থাপনা করায় যেখানে অবৈধ, সেখানে স্ট্যাম্পে ঘর বা জমি বিক্রি দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের নাকের ডগায় থেকে সরকারের সম্পত্তি স্ট্যাম্প দিয়ে একজনের আরেকজনের কাছে বিক্রি করছে, এটা আসলে মানে দুঃখজনক। এটা বর্তমানে কড়াইল বস্তিতে প্রতি রুম ভাড়া সর্বনিম্ন 3 থেকে 4,000 টাকা, যেখানে একজনের দখলে রয়েছে 3 থেকে সর্বোচ্চ 50টি পর্যন্ত ঘর। কড়াইল বস্তি সরকারি জমি, অথচ স্ট্যাম্প করে মালিক বনে গেছেন কয়েক হাজার বস্তিবাসী। আর এসব পুরো বস্তি নিয়ন্ত্রিত হচ্ছে প্রভাবশালীদের ছত্রছায়ায়, যেখানে প্রতিদিন ঘর এবং জমি বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এ বস্তি ঘিরেই। বস্তিবাসীরা বলছেন এসব বন্ধে সবার আগে প্রয়োজন সরকারের উদ্যোগ নেওয়া, যেখানে তাদের জীবন হবে নিরাপদ আবাসস্থল। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অবৈধ দখলদারদের বাধার মুখে বন্ধ ঢাকার 4 নদী রক্ষা প্রকল্পের কাজ। 848 কোটি 55 লাখ টাকার প্রকল্পের তুরাগ নদের মাওসাইদ অংশে দফায় দফায় নদী খেকোদের বাধায় প্রায় 1 মাসের মতো স্থবির নির্মাণ কাজ। বিআইডব্লিউটিএ বলছে দখলদারদের দৌরাত্মে 220 কিলোমিটার নদীপথ সুরক্ষা প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে রয়েছে সংশয়। মার্জিয়া মুমুর রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ সহ 4 নদী রক্ষায় 2018 সালে প্রকল্প নেয় সরকার। এর অংশ হিসেবে নদীর তীরভূমিতে সীমানা পিলার স্থাপন, ওয়াকওয়ে ও জেটি নির্মাণ সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করে ঢাকার চারপাশে বৃত্তাকার 220 কিলোমিটার নৌপথ সুরক্ষার কথা। কিন্তু তুরাগ নদের অংশে উত্তরখানের মাওসাইদ এলাকায় অবৈধ দখলদারদের বাধার মুখে গত 13 জানুয়ারি থেকে বন্ধ 3.60 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ। আমরা কাজ করবার দিই নাই, আমরা বাধা দিছি, হারা বন্ধ রাখছে। প্রকল্পের কাজটা বন্ধ। এমপি সাহেব নির্দেশ করছে যে জমি জমাগুলো কি নদীর নাকি সাধারণ পাবলিকের, এটা জানার জন্য বন্ধ আছে আপাতত। এখানে নদী বন্দরের লোকজন কেন ভিতরে এনে দিল, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন চলতি বছরের আগস্টে নদের এ অংশে প্রকল্প কাজ শেষ হবার কথা থাকলেও দফায় দফায় বাধার মুখে বন্ধ হয়ে যাওয়ায় কোনো কাজই করতে পারছেন না তারা। কিছু লোকজন এসে, গ্রামের লোকজন এসে আমাদের টোটাল কাজটা বন্ধ করে দিয়েছে। সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। আলটিমেটলি কিছুদিন পরে পানি উঠে যাবে, তো আমি 1 বছরে পিছিয়ে যাব। এই ঘটনায় উত্তরখান থানায় জিডি করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন প্রকল্পটির পরিচালক। নদীর সীমানা দখলকারীরা দখল করে রেখেছে, তারা এটা সহজে ছেড়ে দিতে চাচ্ছে। আমরা জিডি করেছি
এবং ইতিপূর্বে গত বছর সীমানা পিলার করার সময় তারা বাধা দিয়েছিল, আমরা একটি মামলাও করেছিলাম। প্রকল্পের প্রথম ধাপে 20 কিলোমিটারের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের 52 কিলোমিটার সম্পন্নের পর তৃতীয় ও সবশেষ ধাপে 148 কিলোমিটারের কাজ সম্পন্নের কথা রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের 40% কাজ শেষ হলেও বিভিন্ন স্থানে দখলদারদের বাধার মুখে বন্ধ রয়েছে প্রকল্প কাজ। এর ফলে শঙ্কা দেখা দিয়েছে নির্ধারিত সময়ে ব্যয়বহুল এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো ই কমার্স প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল নিবন্ধন। এর মধ্য দিয়ে দেশের ই কমার্স ব্যবসার লেনদেন সহ সব কার্যক্রমের স্বচ্ছতা আসবে বলে আশা বাণিজ্যমন্ত্রীর। ডিবিআইডি অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় নিবন্ধন কার্যক্রমে 11টি প্রতিষ্ঠানকে যুক্ত করার মধ্য দিয়ে শুরু হয়েছে এই কার্যক্রম। ই কমার্স ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে হাজার হাজার গ্রাহকের বিপুল টাকা হাতিয়ে নিয়েছে কিছু প্রতিষ্ঠান। গ্রাহকদের হাতিয়ে নেওয়া টাকা ফেরত দিতে কয়েক মাস ধরে নানাভাবে চেষ্টা করে আসছে বাণিজ্য মন্ত্রণালয়ের ই কমার্স সেল। এবার এ খাতে স্বচ্ছতা আনতে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ সরকারের। সচিবালয়ে রোববার সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৈঠক। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ এ খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে ই কমার্স ব্যবসা পরিচালনায় অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপের উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় এই নিবন্ধন কার্যক্রমে 11টি প্রতিষ্ঠানকে যুক্ত করে ডিজিটাল কমার্স বিজনেস আইডি চালু করা হয়। এর মধ্য দিয়ে দেশের ই কমার্স ব্যবসায় শৃঙ্খলা ফিরে আসবে বলে জানান সংশ্লিষ্টরা। ছোট উদ্যোক্তারা আছে, নারী উদ্যোক্তারা আছে, এই প্ল্যাটফর্মটা এখন অনেক ভালো একটা উদ্যোগ হচ্ছে। তাদেরকে সহযোগিতা করবে তাদের ব্যবসা বাণিজ্যটা ভালোভাবে সুন্দরভাবে। সিকিউরিটি, এটার যে প্রোটেকশন এবং অ্যাকাউন্টেবিলিটি এবং সবগুলো ঠিক করার জন্য আমরা আরো 6 মাস সময় আমরা নিচ্ছি, যাতে করে এই ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম আমরা তাড়াহুড়া করে এত বড় একটা সেনসিটিভ একটা প্ল্যাটফর্ম, ক্রিটিক্যাল প্ল্যাটফর্ম আমরা উদ্বোধন না করে 6 মাসের মধ্যে আমরা এটা ওপেনিং করব। বাণিজ্যমন্ত্রী জানান, যত তাড়াতাড়ি সম্ভব গ্রাহকদের হাতিয়ে নেওয়া টাকা ফেরত দিতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে। যে টাকাটা আছে আটকে রাখা গেছে সেই টাকাটা দেওয়া শুরু করেছি। এর মধ্যেও বিভিন্ন আইনি জটিলতা আছে। আমি ঠিক বলতে পারবো না যে অমুক তারিখে এটা দেওয়া শেষ হবে। আমরা শুরু করেছি, যেটাই আইনি জটিলতা থেকে বেরিয়ে আসবে আমরা সাথে সাথে সেটা দেওয়া শুরু করব। কিছু প্রোডাক্ট আছে সেটাও আমরা দেখব। কাউকে দমন করতে নয়, ডিজিটাল ব্যবসাকে আরও উৎসাহিত করতেই ডিবিআইবি অ্যাপ চালু করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। সেই টাকাগুলো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে সরাসরি পণ্য নিয়ে জাহাজ যাবে ইউরোপ। ইতালির থেকে আসা এমভি সোঙ্গাচিতা জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরে তোলা হচ্ছে গার্মেন্টস পণ্য বোঝাই কন্টেইনার। বাংলাদেশে তৈরি পোশাক নিতেই এই জাহাজ পাঠিয়েছে ইউরোপীয় ক্রেতারা। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডের 4 নম্বর জেটিতে ভিড়ানো মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি সোঙ্গাচিতায় তোলা হচ্ছে একের পর এক কন্টেইনার। বন্দরের গ্যান্ট্রি ক্যানগুলো অগ্রাধিকার ভিত্তিতে কন্টেইনার তুলছে জাহাজে। সোমবার দুপুরে ইতালির রেভানা বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছাড়বে সোঙ্গাচিতা। একটা নতুন দিগন্ত আজকে উন্মোচিত হলো আমাদের চট্টগ্রাম বন্দরের সাথে ডাইরেক্ট ইউরোপিয়ান কোনো বন্দরের সাথে সরাসরি সংযোগ। করোনা স্থবিরতার কারণে বিশ্বের বিভিন্ন বন্দরে জাহাজ ও কন্টেইনার জট সৃষ্টি হওয়ায় বাংলাদেশে উৎপাদিত গার্মেন্টস পণ্য বিদেশি ক্রেতাদের কাছে পাঠানো যাচ্ছিল না। এই অবস্থায় ইউরোপীয় ক্রেতাদের জোট এগিয়ে আসে বাংলাদেশের পণ্য নিতে। একদিকে আমাদের সময় কম লাগবে, আমাদের যে ট্রানজিট টাইম, আমাদের শিপিং টাইম যেটা ছিল সেটা অনেক কমে যাবে। প্রথম ট্রিপেই ব্যাপক সাড়া মিলেছে ইউরোপের বন্দরে পণ্য পাঠাতে আগ্রহী গার্মেন্টস ব্যবসায়ীদের। আগে প্রতি মাসে একটি জাহাজ চলাচলের শিডিউল ছিল। ব্যাপক চাহিদার কারণে 2 মাসে 3টি জাহাজ চলাচলের অনুমতি চাইতে যাচ্ছে শিপিং এজেন্ট। আমরা এটাকে কন্টিনিউ করার জন্য আমরা প্রিন্সিপালকে এনকারেজ করতেছি। ফিউচারে এটাকে মান্থলি আরও একটু ফাস্টার করে 20 ডেজ ডিফারেন্স আরও জাহাজ বাড়ানোর জন্য আমরা চাই আমাদের পরবর্তী জাহাজগুলিতে তাদের কন্টিনিউয়াস সাপোর্ট অব্যাহত থাকবে। আমাদের ব্যাপক চাহিদার কারণে এটা যাওয়ার পরে এর ক্যাপফ্লোর যেটা এটা আবার আসবে। 945টি খালি এবং পণ্য বোঝাই 7টি কন্টেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে 17 জানুয়ারি ইতালির রেভানা বন্দর ছেড়ে আসে। আগে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ যেতে 45 দিন লাগলো, এখন লাগবে মাত্র 16 দিন।
এমবি সোঙ্গাচিতা নামের জাহাজটিকে ৮-১০টি জাহাজের মতো কিংবা গার্মেন্টসের এই কনসাইনমেন্টটিকে সাধারণ কনসাইনমেন্ট হিসেবে দেখা যাবে না। এটি মূলত বাংলাদেশের নৌবাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করল। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও তার কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়। সেখানে শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। পীর হাবিব শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে রাজধানীর ল্যাবেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল 4টার দিকে তিনি মারা যান। বিকেলে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সুনামগঞ্জে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে। আমরা একই সাথে মাঠে ঘাটে সাংবাদিকতা করেছি, অ্যাসাইনমেন্ট কভার করেছি। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন ছিলেন। যে কয়েকজন সাংবাদিক তাদের লেখনীর মধ্য দিয়ে অগণিত পাঠক সমৃদ্ধ হয়েছে, তার মধ্যে পীর হাবিব একজন। এইরকম একজন প্রতিষ্ঠিত সাংবাদিক এই অকাল প্রয়াণে জাতির দেশ ক্ষতিগ্রস্ত। আমরা তার বিধিযাত্রার মাগফিরাত কামনা করি। সবাই এত সুন্দর সুন্দর কথা বললো, বাবার নামে বলার আর আমার তেমন কিছু নাই আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তিম যাত্রায় কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকর। শোকের সাগরে বিশ্ব সঙ্গীতের দরবার। ভারত জুড়ে 2 দিনের রাষ্ট্রীয় শোক। পশ্চিমবঙ্গে কাল অর্ধদিবস ছুটি। সার্চ কমিটির প্রথম বৈঠক বিকেলে। কমিটি নিয়ে বিএনপির হতাশা। সমালোচকরা স্বাধীন কমিশন চায় না বলছে আওয়ামী লীগ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।